আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শ্রদ্ধেয় আমার ভাই বোনেরা, দয়া করে আমার এই ভিডিও বার্তা বা ভিডিওটি একটু শুনবেন। আমি মোহাম্মদ সুলাইমান, বাবার নাম মরহুম মাওলানা মোহাম্মদ কেরামত আলী হুজুর, মায়ের নাম বিবি রহিমা খাতুন। আমার বাড়ি হচ্ছে নূরপাটরি হাটের 1 কিলো পশ্চিমে 6 নং ওয়ার্ডের অন্তর্গত 9 নং কালাদারফ ইউনিয়ন, পোস্ট অফিস করমুল্লা বাজার, থানা সদর, জেলা নোয়াখালী। আমি আপনাদের নিকট আমার কিছু দুঃখের কিছু কথা বলবো, যেটা না বললে নয়। আসলে আমি নিজে প্রথমে সমাধান করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু সমাধান হয়নি। আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা এটার একটা সুষ্ঠু সমাধান করে দিবেন। বিষয়টি হলো, আমি 2010 সালে চট্টগ্রাম সিভিজিডে একটা শু ফ্যাক্টরিতে কর্মরত ছিলাম। আমার আপন ভাগিনা, আপনারা অনেকে চিনবেন, নাম সেলিম, চেয়ারম্যানের জন্য দাঁড়াইছিল নতুন করে, আজাদের ছোট ভাই। ও এখানে চাকরি করতো, আমিও সেখানে চাকরি করতাম। আপনাদের সুপরিচিত একজন লোক, 6 নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন, যিনি দীর্ঘ দুইবারই। উনি নিজে জাহাজমারা প্রাইমারি উচ্চ বিদ্যালয়, একটা প্রাইমারি স্কুল খুলছিল। খোলার পরে ওইখানে কিছু শিক্ষক উনি নিয়োগ দিছিল। তার ভিতরে উনি আমাকে আমার এলাকাতে পরিদর্শন করে দেখলো যে এলাকাতে শিক্ষিত ফলাফল আছে কিনা। তো তিনি দেখলেন যে আমাদের বাড়িতে আমি আর আমার ভাই একজন আছেন। তো উনি আমার নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন দিয়েছিলেন এভাবে যে, সুলাইমান, আমি জসিম বলতেছি। তখন মেম্বার ছিল না, মেম্বার কামিন, মানে মেম্বারের জন্য পদপ্রার্থী ছিলেন। যে ভাই, একটা স্কুল দিয়েছিলাম আমার বাড়ির দরজার সামনে, আসলে অত্র এলাকাতে কোনো স্কুল নাই, এই স্কুলটা দরকার ছিল। তাই এই স্কুলের একজন মাস্টার দরকার, শিক্ষক দরকার। কারণ এলাকার ছেলে সারা দূর দূরান্ত থেকে আসি এখানে, বিনা পরিশ্রমে বিনা টাকায় কেউ এখানে শিক্ষকতা করবে না। তুই যদি পারস এখানে আসি 1-2 বছর যদি কষ্ট করতে পারস, ভাই যদি মেম্বার হই, আল্লাহ রহমতে এটা সরকারি হয়ে যাবে। আসি এখানে শিক্ষকতা কর, পোলাপাইন ভর্তি করা এবং নিজের সহ থাকি, এটা ঠিকঠাক করে নে। যদি পারস তাহলে ভালো হবে। তাহলে ভাই আমাকে এবার রিকোয়েস্ট করার পরে আমি বিভিন্ন জায়গায় চিন্তা ভাবনা করি, বিভিন্ন মুরব্বীদের সাথে আলোচনা করি। পরে 2010-এর শেষ পর্যায়ে আমি ওইখান থেকে চলে আসলাম। আসার পরে 2011 সাল আমি অত্র স্কুলে, প্রাইমারি স্কুলে আমি পোলাপাইন এলাকাতে ভর্তি করাই। আমার সাথে ছিল রত্না ম্যাডাম, আর আমাদের আওয়ামী লীগের এক নেতা আনোয়ার হোসেন, তার স্ত্রীও ছিল, কিন্তু স্ত্রী অন্য জায়গায় চাকরি করতো, ওইখানে নাম দিয়ে রাখছে। শিবিরের স্ত্রী রত্না ম্যাডাম, তিনি ছিলেন প্রধান শিক্ষক, নূরপাটহাটের বিশিষ্ট ব্যবসায়ী শিবির আহমদের ওয়াইফ। আবার শিবির আহমদের আরেক ভাইয়ের বউ, উনিও ছিলেন ওইখানে। আমি বলছিলাম যে আমাকে আনার পরে আমি ওইখানে শিক্ষকতা করতেছি প্রায় দীর্ঘদিন। শিক্ষকতা করার পরে আসলে আমাদেরকে তখন এমপি সাহেব ছিলেন, এমপি একরামুল করিম চৌধুরী, তিনি আমাদের এই স্কুলের জন্য একে 2 থেকে 3 বার চাউল দিয়েছিলেন। 3 টন 4 টন চাউল দিয়েছিলেন, মানে শিক্ষকদের বেতনের জন্য। তখন তো আমাদের কোনো বেতন ছিল না। আমাদের মতো শিক্ষক যারা ছিল, অন্যান্য জায়গায় যারা শিক্ষকতা করছিল, তাদেরকে এমনি 500 হাজার টাকা করে দিয়েছিল আর কি, বিভিন্ন জায়গায়। যেমন এই আনোয়ারের স্ত্রী চাকরি করছিল ওইদিকে হাজিগঞ্জ স্কুলে, প্রাইমারি স্কুলে, এক মহিলার পরিবর্তে। সে ওইখানে 500 হাজার টাকা করে পাইতো, মাঝদি থেকে আসে ওইখানে শিক্ষকতা করতো। কিন্তু আমাদের
জাহাজমারা জসিম মেম্বরের স্কুলে কিন্তু সে নাম দিয়ে রাখছিল, মানে ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার জন্য আর কি। কিন্তু বাস্তবে কিন্তু কষ্ট কিন্তু আমি করছিলাম, ওইখানে শিক্ষকতা করছিলাম চট্টগ্রাম চাকরি ছাড়ে দিয়ে আসার পরে পোলাপাইন ভর্তি করছিলাম প্রায় 150 পোলাপাইনের মতো। প্রথমে ক্লাস 1, 2, 3 এই 3 ক্লাস দিয়ে আমরা প্রথমে শুরু করছি। পরে 1 বছর পরে ক্লাস 4ও কিছু পোলাপাইন পাইছি। যাই হোক, আমি দীর্ঘ প্রায় 1 বছরের অধিক সময়, আরও প্রায় 1.5 বছর ধরেন, এই সময়টুকু আমি ওখানে সময় দিয়েছি। দেওয়ার পরে যখন কিছুদিন এর মাঝে আবার মেম্বার ওনার ভোট হয়েছিল, তিনি আবার নির্বাচনে আমাকে বলছিলেন ওনার বাবার একটা কবরস্থান আছে ওইখানে, কবরের পাশে একদিন আমাকে ডাকছেন সকাল 9টা-10টার দিকে। আসার পরে আমাকে দেখি বলছে, ভাই তো নির্বাচন গনে গেছে, আমি মেম্বারের জন্য দাঁড়াইছি, তোর পুরা গোষ্ঠী, পুরা কাউম, ইউনুস হাবিলদার গোষ্ঠী এবং কারামত আলী হুজুরের বংশধর যারা আছে, ইউনুস হাবিলদারের বংশধর যারা আছে, বীর মুক্তিযোদ্ধা ইউনুস হাবিলদার আমার যেটা, যে তুই তোদের ভিতরে সবাইকে নিয়ে ভাইকে ভোট দিবি। আমি যদি ইনশাল্লাহ এই মেম্বার হইতে পারি তোদের দোয়ায়, তাহলে তোদের সহযোগিতা যদি আমি মেম্বার হইতে পারি, এই স্কুলটা সরকারি হয়ে যাবে, তখন তোর নাম এখানে থাকবে। আর তোর নাম স্বর্ণাক্ষরে অলরেডি লেখা হয়ে গেছে, মনে করবি তোর নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে, তুই স্কুলের মাস্টার। তোকে আশা করি ইনশাল্লাহ কেউ এখান থেকে ইয়ে করতে পারবে না, আর টাকা পয়সাও লাগবে না। কষ্ট কর ভাই, কষ্ট করছ আরো কর, আরো 2-1 বছর কষ্ট করলে পরে তুই আল্লাহ মাসা রেখলে এখানে শিক্ষক হয়ে যাবি। যার কথাটা শুনে আমি খুব আনন্দিত হয়েছি, খুশি হইলাম যে এই পর্যন্ত পরিশ্রম যাই করতেছি বিনা পয়সা, আল্লাহর রহমতে ভবিষ্যতে পাবো। পরে 1 থেকে 1.5 বছরের মাথায় উনি হঠাৎ একদিন যখন মেম্বার টেম্বার হয়ে গেছেন, উনি ভর্তি হয়ে গেছেন, এর 2-3 মাস পরে আমাকে একদিন হঠাৎ করে বলতেছে যে, সুলাইমান, আসলে আমার স্কুলটা তো মনে হয় হবে না, সরকারি হবে না, তুই অন্যদিকে ব্যবস্থা কর, তুই এখানে থাকি কষ্ট করছো, দীর্ঘদিন আরো কষ্ট করা লাগবে, বেকার থাকি আর তোর আরো সমস্যা হয়ে যাবে অর্থনৈতিকভাবে, তোরা মানে টাকা পয়সা, সংসার জীবনে টাকা ছাড়া তো চলা যায় না, আমি তো একটা আশা নিয়ে এখানে কষ্ট করতেছি। তো উনি আমাকে মানা করে দিলেন যে আমার এখানে তো হচ্ছে না, মানে সরকারি হবে না, এটা তুই ভাই অন্যদিকে দেখ। আমাকে অন্য কলা কৌশলে বিভিন্ন কিছু বলার পরে আমি আর কিছু করি নাই। পরে লাস্টে ঠিক আছে, আমার ওইখান থেকে আমি পরে আমাকে বাদ দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি ওনার কাছে বলছি, ঠিক আছে আমাকে কিছু টাকা পয়সা দেন, আমি তো এখানে আজকে পরে 1-1.5 বছর কষ্ট করছি। সামনে এরকম রমজান ঈদ আসছিল, রমজানের আগে এই কথা আমাকে বলছিল। বলার পরে আমি ওনার কাছে পিছিয়ে 2-3 হাটে আমি ওনার কাছে গেছিলাম টাকার জন্য। উনি আমাকে অনেক ঘোরাঘুরি করি 27-28-এর দিকে টাকা 500 দিছে আমাকে মাত্র। তো টাকা 500 দিয়ে আমি কি পাঞ্জাবি কিনবো না পায়জামা কিনবো না সংসারের জন্য খরচ করবো, আমি পরে ওই 500 টাকা দিয়ে কোনো মতো সেমাইসিনি কিনি চলে আসি। পরে আমাকে আর টাকা ঢুকে দেয়নি। দীর্ঘ প্রায় 1 বছরের যাবত আমি বেকারত্ব ছিলাম, কারণ এই চাকরিও আমাকে বাদ দিয়ে দিয়েছে। দীর্ঘ 1-1.5 বছর আমি কষ্ট করছিলাম। আমি কয়েকজনের কাছে জানি বিচার দায়ের করেছি, তখন সে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। পরে আমি আরো বিভিন্ন জায়গায় খবর পাইলাম যে সে আমাকে ওই যে, আর তার সাথে আরো যারা ছিল তারা বিভিন্ন লোকেরা নাকি বলছিল, আমার দুইটা কথা শুনছি আমাকে কেন বাদ দিয়েছে। একটা হইলো তখন আমার ডিগ্রি কমপ্লিট হয়নি, আমি তখন ডিগ্রি ফাইনাল ইয়ারে ছিলাম। বলছে যে ম্যাডাম, ওই যে রত্না ম্যাডাম, যে হেগে জিজ্ঞেস করলাম যে আমাকে কেন বাদ দেওয়া হয়েছে, বলছে যে তোমার তো ডিগ্রি পাস সার্টিফিকেট নাই ভাই, ডিগ্রি পাস যেহেতু সার্টিফিকেট নাই, এটা এখানে শিক্ষক আমাদের কাগজ জমা দিব শিক্ষকদের, তোমার ডিগ্রি পাস সার্টিফিকেট নেই, তোমার তো হবে না, তুমি ভাই ওইটা কষ্ট করছো, কষ্ট আর করার দরকার নাই, তুমি অন্যদিকে দেখা পড়ো, আমরা পরে লাস্টে তোমারটা ওকে করতে পারবো না। আসলে এটা ছিল একটা সাইল, আমি তো জানি না তখন, কিন্তু 2010-11 সালের দিকে একজন পুরুষ শিক্ষকের জন্য এই আপনার ইন্টার পাস হইলেও চলতো, কিন্তু এটা তো আমি অতটা জানি না। আর দাতা যদি বলে যে এটা আমার লোক, আমার পরিচিতি, বা আমার ভাই ভাতিজা অথবা আমার ছোট ভাই, এটা যদি বলতো তাহলে ইন্টার পাস কেন, মেট্রিক পাস হলেও হয়ে যেত। তো আমাকে বলছিল যিনি প্রধান শিক্ষক, উনি বলছেন যে আমার ডিগ্রি বা সার্টিফিকেট না, এটা হবে না। আমি আবার বহির্গতভাবে খবর নিয়ে দেখলাম, তখন তো আওয়ামী লীগের দাপট ছিল, তাই তারা বলছিল যে আমি নাকি জামাত শিবির, আর জামাত শিবিরের এখানে চাকরি হবে না। যাই হোক, আমার আকুল আবেদন আপনাদের প্রতি, আমাকে যে চক্রান্ত করে চাকরি চ্যুত করা হয়েছে, আজকে ওটা কিন্তু সরকারি হয়েছে।
আমাকে বাদ দেওয়ার 1 বছর পরে ওইটা সরকারি 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 হয়ে গেছে এবং ওই স্কুলটা এখন বর্তমানে খুব ভালো মানের একটা ভবন তৈরি হয়েছে। এখন যারা ওইখানে শিক্ষকতা করতেছে তাদের ভিতরে 2-1 জন আছে ওই সময় শিক্ষকতা করে নাই, শুধু নাম দিয়ে রাখছে, কিন্তু আজকে তারা ভালো বেতনে চাকরি করতে, সরকারি চাকরি করেছে। কিন্তু আমি দুর্ভাগ্যকে তারা বাদ দিয়ে দিয়েছে। আমার আকুল আবেদন হইল, আমাকে তারা বাদ দিয়েছে আমার দীর্ঘ 1 থেকে 1.5 বছরের পরিশ্রমিক 5,000 টাকা করে ধরলে 5-12 60,000 টাকা 1 বছরের। তাহলে আমার আপনাদের প্রতি আবেদন, আমার ওই টাকাটা আজকে দীর্ঘ 12-14 বছর তারা দেয় না। তখন তিনি ক্ষমতায় ছিলেন, আমি অনেকজন লোকের কাছে এটা নিয়ে আবদার করছিলাম, কিন্তু কেউ এটার পাত্তা দেয় নাই। তো যাই হোক, এখন মানুষের একদিন সুদিন আসবেই। এখন যেহেতু আমাদের বর্তমান ব্যবস্থাপনায় এখন বর্তমানে বিএনপি এবং জামাত শিবির যারা আছেন তারাই বর্তমানে এখন এটার তত্ত্বাবধান করতেছেন। তাদেরকে এখন ধরে ধরে আনি, তাদের বিচারের আওতায় আনি। যারা মানুষদের থেকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের টাকা পয়সা নিত তারা এখন আদায় করতেছে। তো আপনাদের কাছে আমার বর্তমান যারা নেতাকর্মী আছেন, আমার 6 নং ওয়ার্ডের এবং 9 নং কালাদার ইউনিয়নের, বিশেষ করে আমার ছোট ভাই সোহেল, আমার বাগিনা মামুন এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই ওয়াসামা বিন লাদেন, যাকে উপাধি দেওয়া হয়েছে বাহারুদ্দিন লাদেন, এবং বাতিজা রিয়া সহ আরও যারা নিকটতম যারা আছেন, আমার এলাকাবাসী অনেকে জানেন যে আমি ওখানে শিক্ষকতা করছি। অনেকে আমার ছাত্রছাত্রী আছেন, অনেক মা বোনরাও জানেন যে আমি ওখানে দীর্ঘদিন কষ্ট করছি। তো এই আপনাদের কাছে আমার আকুল ও আবেদন থাকবে যে জসিম মেম্বারের কাছে আমি গত 20 তারিখে আমি গেছিলাম, সে বাড়ি যায় দেখি যে শুনি যে সে এতেকাবু বইছে মসজিদে। তো এতেকাবু ওখানে আমি যাই বললাম, ওখানে আরো 2 জন লোক ছিল, হাসিম মিয়া সহ ছিল, আরো 2 জন লোক, এতেকাবু মোট 3 জন লোক ছিল জসিম মেম্বার সহ। আমি তাকে যখন আমার এই বিষয়গুলো বলছি যে ভাই আমি আপনার স্কুল থেকে বাদ দেওয়ার পরে আমি ছোটখাটো একটা ব্যবসা দিয়ে গেছিলাম, আমি লাদেন মার্কেট, ডাক্তার মোহাম্মদ সোলাইমান অনেকে জানেন, আমি সেখানে ব্যবসা করছিলাম। ব্যবসা করি আমার অনেক টাকা আমি দাঁড় করি, আমি ঋণগ্রস্ত হয়ে এই যে কিস্তির উপর টাকা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করছিলাম। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার লস খাইছিলাম, কারণ আমি কিছু টাকা পয়সা বাকি দিয়ে ফেলছি, তো এলাকাতে ওই টাকাগুলো পাই নাই দীর্ঘদিন। আমি পরে লাস্টে আবার লোন টোন নিয়ে আবার কিছু মুদি মালও উঠেছিলাম, মানে ডাক্তারি পাশাপাশি। আসলে বাকি বকা দেওয়ার কারণে আমি ব্যবসা লস খাইছিলাম। বাড়িতে আমি একটা ঘর দেওয়ার মতো কোনো সুযোগ হয় নাই। আমার বাড়িতে অনেকে জানেন, আমাদের বাড়ি ঢুকলে গুরু বাড়ি আব্দুল মালিকের ছোট ভাই আমি, ওখানে ঢুকলে দেখবেন যে একটা ভাঙ্গা একটা ঘর আছে। ওই ঘরটা আপনার আমার বাবা মা, আমি তো সবাই ছোট, ওই ঘরটা আমি পাইছিলাম। যাই হোক, ঘরটা কিন্তু অনেক খারাপ ছিল, মাঝারি বন্যা হওয়ার পর থেকে আরো খারাপ হয়ে গেছে। কিছুদিন আগে ঘরটা চুরি হয়েছে, ঘর চুরি হয়ে সবকিছু নিয়ে গেছে এবং ঘরের তার তুর যা ছিল সবগুলো কাটিয়ে নিয়ে গেছে। না, আমি তো ওইখানে 6-7 বছর ব্যবসা করি, আমি লস খাওয়ার পরে এখন আমি বর্তমানে একটা কোম্পানিতে চাকরি নিয়েছি, আবুল খাইর কোম্পানিতে। বর্তমানে এখন আমি রংপুরে আছি। তো আমার আবেদন হলো, আমি দীর্ঘ 1-2 বছরে যে টাকাটা পাবো, আমার চাকরি থেকে বাদ দিছে, আমার এটা নিয়ে আমার বড় দুঃখ না। দুঃখ হলো যে আমি যে পরিশ্রম যে কদিন করছি, এই কদিনে আমাকে যদি বেশি না 5,000 টাকা করে মাসে ধরেন, তাইলে একটা বছরে আমি 60,000 টাকা পাই, 2টা বছরে আমি 1,20,000 টাকা পাই। কারণ আমি তো দীর্ঘদিন বেকারও ছিলাম, সব মিলে পরে 2 বছর, 2 বছরে আমি ওনার থেকে 1,20,000 টাকা পাবো। আমি যদি 20,000 টাকা ছাড়িয়ে দিই, 1 লক্ষ টাকা আমি জসিম মেম্বার থেকে পাবো। কিন্তু এই টাকাটা যদি উনি আমাকে দিত, তাহলে আমি আজকে ছোট্টখাটো করে দোতলা করে একটা ঘর দিতে পারতাম। আমি বাড়িতে গেলে আমি থাকতে পারি না, ভাই বেড়াদের আত্মীয় স্বজনের বাড়ি যাই থাকি। এই আমার আম্মা গত 19 তারিখ মারা গেছে, আমি এখান থেকে গেছি। এমনিতে আমি দেনা ফেনা আছি, ছোটখাটো চাকরি করি, বাল বাচ্চা নিয়ে, সন্তানাদি নিয়ে, আমার 4টা সন্তান, এই সন্তানগুলো নিয়ে আমি চলতে খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি ওনাকে সব কিছু খুলি বলছি, বলার পরে সে আমাকে বলে যে এটা অনেক বছর আগের কথা, এগুলো ওনার বলি লাভ নাই, তুমি আমাকে এগুলো মাফ করে দাও। তখন আমি বলছি ভাই, 40 বছর আগে, 35, 40, 50 বছর আগে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে শনাক্ত করি এবং কি তাদের নাম ঠিকানা উল্লেখ করি, হাসা মিশা না শুনি না জানি, যাই হোক এটার বিচার আওতায় এনেছে, বিচার আওতায় আনি এদেরকে ফাঁসিও দিছে, কার্যকর হয়েছে। তাহলে যেখানে একটা 40-50 বছর আগেরও যেখানে বিচার করা হয়, সেখানে আমি 12-14 বছর আগে আপনার থেকে আমি এখানে শিক্ষকতা করছি, আমি টাকা পাবো, আপনি তো আমার টাকাটা এখন দিতে পারেন, এটা তো আর বেশি বছর হয় নাই। তো আমার আকুল আবেদন, জসিম মেম্বার আমার থেকে টাকার জন্য মাপ চায়, আমি এরা মাফ করে দিতাম। এরা পরে আমার ঘর রত্না ম্যাডামের কাছে ফোন দাও, আমি রত্না ম্যাডামের কাছে ফোন দেওয়ার পরে রত্না ম্যাডামরা হে ফোন দিয়ে কয় জাকাত ভিতরের টাকা থেকে এরা 500-500 টাকা দিয়ে দাও। আমি 400-500 টাকা জাকাত ভিতরের টাকা থেকে খাইতাম, আমি ওখানে শিক্ষকতা করছি, এখানে টাকা পাবো না আমি। তো এখন যেটা হইলো
জসিম মেম্বারও যখন আমি বলছিলাম যে আপনি আমার কেন বাদ দেন, কারণ রত্না ম্যাডাম বলছে তো প্রধান শিক্ষক তোমার ডিগ্রি বা সার্টিফিকেট নেই ভাই, তোমার হবে না। আর রত্না ম্যাডাম এখন আমারও বলতেছে যে আপনি যখন তখন গেছেন তখন আমাকে বলেন নাই কেন, অথচ অন্যকে বলার পর উনি বলছেন ভাই আপনার ডিগ্রি বা সার্টিফিকেট নাই, ডিগ্রি পাস না হলে আমাদের এখানে শিক্ষক হবে না। এখন সেও পোল্টি রয়েছে, সে উল্টা কথা বলে। এখন যাই হোক, আমাকে বাদ দিছে না, অসুবিধা নেই, আমার যোগ্যতা ছিল না, আমি ডিগ্রি পাস করি নাই। তো তাহলে কি হয়েছে, আমার যে 1 থেকে 1.5 বছর 2 বছর কষ্ট করছি, আমি কি এটা কোনো পরিশ্রমিক পাবো না ভাই? আমার এই পরিশ্রমের টাকাটা আপনাদের কাছে আমার আকুল আবেদন। আমি দীর্ঘ 10-12 বছর চুপ মারিয়াছিলাম, কিছু বলি নাই, কারণ তাদের ক্ষমতা ছিল কিছু বললে উল্টাপাল্টা পরে আমার ক্ষতি করিব। আমি ছোটখাটো একটা ব্যবসা করছিলাম লাদান মার্কেটে। তো যাই হোক, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা জসিমবাবুর থেকে আমার এই কমপক্ষে 1 লক্ষ টাকা আমাকে নিয়ে দিবেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, দোয়া করব। আমি খুব ঋণগ্রস্ত এবং বাড়িতে আমার একটা ঘর নাই, আমি সন্তানাদি নিয়ে বাসা ভাড়া করে থাকি। আপনারা যদি এটা সুবিচার না করেন, আমি আজ জসিমবাবুরও বলছি যে ভাই আপনি আমার টাকা যদি না দেন, তাহলে আপনি মারা গেলে আমি আপনার খাট ধরে রাখবো। কারণ মৃত্যুর মাটি দেওয়ার আগে অবশ্যই মানুষ বলে যে কেউ কোনো টাকা টুকা পানো আছেন কিনা। আমি যদি রংপুর থাকি, সে যদি ওখানে মারাও যায়, আমি যদি নাও জানি, যাও যাইতে পারি, আপনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে, আমি জসিমবাবুর থেকে 1 লক্ষ টাকা পাওনা আছি, আপনারা তার মৃত্যুর দাফন কাফন কার্য করার আগে, মাটি দেওয়ার আগে আমার 1 লক্ষ টাকা আমাকে পরিশোধ করবেন। আমি শেখ ফরিদের ফোন দিছি কয়েকবার, শেখ ফরিদ ফোন ধরে না, ধরলে আমি তার কাছে কথাগুলো বলতাম। যাই হোক, অবশ্যই আমার এই ভিডিও বার্তা শেখ ফরিদও শুনবো, বা দেশবাসী যারা আছেন তারা শুনবেন, আমার নূরফাটাইট এলাকাবাসী শুনবেন। আমার আকুল আবেদন, আপনারা যেমনি হোক আমার এই টাকাগুলো উদ্ধার করে দিন। আমি গরিব মানুষ, আমি কোনো মতে ডাইল ভাত ছেড়ে খাই, বেঁচে যেন থাকতে পারি। আর এলাকাতে অনেক মানুষ থেকে আমি টাকা পানো আছি, ব্যবসার টাকা, ডাক্তারি টাকা বা মুদি দোকানের টাকা, অনেকে আমার টাকাগুলো দেন না। আমি কিন্তু আল্লাহর রহমতে এলাকা যত মানুষের টাকা দেনা ছিলাম, কিস্তি ছিলাম, এগুলো আমি পরিশোধ করছি অনেক কষ্ট করি, কিন্তু মানুষ আমার টাকা দেয় না। একটা কথা আপনাদেরকে বলি, হাদিস শরীফে আছে যে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত, সে কোনো ব্যক্তি যদি টাকা দেয় না থাকে, সেই ব্যক্তি যদি সে ইচ্ছাকৃত যদি ওই ব্যক্তির টাকাগুলো না দেয়, তাহলে যতদিন না দেবে ততদিন ওই ব্যক্তি দোয়া পাবে যে ব্যক্তির টাকাটা পাওনা আছে। আর যদি ওই ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে কিন্তু সে টাকাটা না দিয়ে মারা গেছে, তাহলে সে ওই ব্যক্তির টাকাটা দিবে কিভাবে? সে তার জীবনে যত ন্যাকামল করছে ওই ন্যাকামল দিয়ে ওই ব্যক্তির টাকা পরিশোধ করবে, আর সে যাবে জাহান্নামে, নাউজুবিল্লাহ। আমি এই হাদিসটা জসিম বরে এবং তার কেতেকাবকারী সহ সবাই বলি আইছি। এত কিছু বলার পর সে সমাধান দিল এটাই যে এত বছর আগের টাকা এটা এগিন বাদ দিয়ে লাও, ওই এগিন ভুলি যাও ভাই, তারপরে যাই এই আমি দিতে পারবো না, এটা মাফ করে দেওয়া ভাই। তো আমি ওনাকে মাফ করবো কি, আমি বলছি যে ভাই আপনি একজন কুড়িপতি, আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আপনি দীর্ঘ 10 বছর 12 বছর আপনি মেম্বার ছিলেন, প্রায় 15 বছরের মতো, তাহলে আপনি মেম্বার থাকা অবস্থায় আপনি কোটি কোটি টাকা বানাইছেন, কত মানুষের থেকে কত রকম ভাবে ধান্দামি করে টাকা পয়সা নিছেন, কারেন্ট টেবিল করে টাকা নিছেন, এভাবে সেভাবে, এটা তো আমরা জানি। তো যাই হোক, আপনার কাছে টাকা পয়সার অভাব নেই, আপনার নূর ফাটাইয়ের একটা দোকান আছে, পাট আছে, আপনার দোতলা বিল্ডিং আছে, আপনার বাড়িতে জায়গা জমি আছে, আপনি প্রায় কোটিপতি, 2-4-50 কোটি টাকা আপনার আছে। আপনি যে আমার মতে এই ফকির মেসকিনকে, এই গরিব মানুষকে যদি আপনি 1 লক্ষ টাকা দিতে পারেন না, আপনি আমার কাছে মাপ চান, লজ্জা থাকা দরকার। কার কাছে মাপ চাওয়া যায়? যার নাই তাকে মাফ করা যায়। আজকে যদি আপনি গরিব হইতেন, নিঃস্ব হইতেন, তাহলে আমি অবশ্যই আপনার মাফ করে দিতাম। কিন্তু আমার দাবি, আমি যে 12 বছর 14 বছর টাকাটা নিতে পারিনি, এটাই হলো মাপ। এখন বর্তমানে আপনার আছে আর আমার নাই। আর আপনার দীর্ঘদিন আপনি চাইলে দিতে পারতেন, কিন্তু দেন নাই, আপনার ক্ষমতার ব্যবহার করেছেন। এখন তার আপনার ওই ক্ষমতা নাই যে আপনি আমার সাথে এখন আর বলবেন। এখন আমার সময় হয়েছে। আমি আপনাদের কাছে বলি ভাই বোনেরা, আমার ভিডিও বার্তা যারা দেখছে তারা আমাকে সহযোগিতা করুন, জসিম আহমদ থেকে আমার এই পারিশ্রমিক টাকাটা নিয়ে দেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতুল আজরাহু কাবলা ইউযুফা ইরকাহু, তোমরা পরিশ্রমের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে যাও। আমি তার ওখানে পরিশ্রম করছি, এটা সত্য, এটা সবাই জানে, এটা প্রমাণ আছে, এলাকাবাসী আমার সাক্ষী আছে। আমি ওইখানে শিক্ষকতা করছি, কোনো বিনা বিনা বেতনে কোনো টাকা পাই নাই। আমার সাথে বেইমানি করছে, ওয়াদা দিয়েছে যে তুমি স্কুলের শিক্ষক, তুমি আজীবন থাকবা, তোমার নাম স্বর্ণ অক্ষরে লেখা হয়েছে, কিন্তু আজকে স্বর্ণ অক্ষর থাক, আমার রূপা অক্ষরও লেখা নাই এখন। আমার সাথে বেইমানি করছে, আমি তার জন্য অনেক কষ্ট করছি, তারা ভোটঘাট করি, তারা আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দিন রাত পরিশ্রম করে তাকে আমি মেম্বার বানাইছি, কিন্তু বিনিময়ে আমি চাকরি হারাইছি, সে আমাকে বাদ দিয়ে দিছে। আল্লাহ তার বিচার করুক। আমি কিন্তু বর্তমানে আমার পরিশ্রমের টাকা দাবি করতেছি, বাড়তি কোনো টাকা দরকার নাই, মিনিমাম আমাকে কমপক্ষে 1 লক্ষ টাকা নিয়ে দিবেন, এটা আমার আপনাদের প্রতি আকুল আবেদন। আমার নাম মোহাম্মদ সুলাইমান,
আর আমার সাথে বিস্তারিত জানার জন্য আমার একটা মোবাইল নাম্বার আপনাদেরকে স্ক্রিনে দিয়ে রাখবো। আমার মোবাইল নাম্বার 0183094587 আরেকটা নাম্বার আছে 0192760995। আমি মাওলানা মোহাম্মদ সুলাইমান আলী, নোয়াখালী। আমার বাবা মারা গেছেন মরহুম কেরামত আলী হুজুর, আমার মাও মারা গেছেন গত 18 রমজান বিবি রহিমা খাতুন। আমার মাও নাই, বাবাও নাই, আমার ভাইয়েরা অনেক গরিব, আমার সহযোগিতা করার জন্য কেউ নাই। আমার দেশবাসী, আমার ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা দয়া করে আমার এই দুঃখের কথা শুনে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমি কি টাকা কি পাবো কিনা, একটা সুস্থ সমাধান আমাকে দিবেন। আর আমার এলাকাবাসীর প্রতি শ্রদ্ধেয় যারা মুরব্বী আছেন তাদের প্রতি আকুল আবেদন, আপনারা এই জসিমা যদি মারা যায় এর আগে আমার টাকাটা নিয়ে দিবেন, তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলি। আর যদি আমার টাকাটা যদি না নিয়ে দেন তাহলে আমি কিন্তু জসিমকে এই টাকা মাপ দিব না, আউয়াল আখের আমার এই টাকা দেওয়া লাগবে। আর আপনারা যদি নিয়ে দিতে পারেন আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনাদের উপযুক্ত সম্মান করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।